বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজকে তোমাদের জন্য চলতরিতের যে অংশ নিয়ে হাজির হয়েছি তার শিখন পটটি একটু লিখে নাও। আজকের পাঠের বিষয়ের মধ্যে রয়েছে তড়িৎ কোষের সমবায়। তোমরা এ সম্পর্কে জানতে পারবে, সমবায়ের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানবে। অতঃপর শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কি এগুলো তোমরা জানবে এবং গাণিতিকভাবে এই সমবায়ের প্রবাহ মাত্রা তোমরা হিসাব করতে পারবে। শুরুতেই আসো, সমবায় কি আমরা সেটা শিখব। যে আমরা যখন বৈদ্যুতিক কিছু কাজবাজ করতে যাই তখন কখনো কখনো তোমার প্রবাহ মাত্রা বা বিভব পার্থক্যের পরিবর্তন করার দরকার হয়। তখন এই কাজটি তোমার তড়িৎ কোষ কতগুলো মিলিয়ে তোমার এই পরিবর্তন সাধিত করা যায়। সেক্ষেত্রে কোষের এই একত্র সমাবেশকে বলা হয় সমবায়। সমবায় কি আমরা বুঝতে পারলাম। তো সমবায় মূলত তোমার তিন প্রকার। সমবায় কত প্রকার? তিন প্রকার। এক নম্বরে রয়েছে শ্রেণী সমবায়, দুই নম্বরে রয়েছে সমান্তরাল সমবায় এবং তিন নম্বরে রয়েছে মিশ্র সমবায়। আমরা এখানে মূলত দুইটি সমবায় নিয়ে আলোচনা করব। একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। তা শুরুতেই আসি, শ্রেণী সমবায়টা কি, কিভাবে সংযোগ করলে আমরা শ্রেণী সমবায় বুঝবো। তো আমরা শুরুতে শ্রেণী সমবায়টা একটু ছবি এঁকে দেখাই, তারপরে আমরা সংজ্ঞায় আসি। তো আমরা কতগুলো কোষ নিলাম এবং কোষগুলোকে এমন করে সংযুক্ত করলাম। এই যে সমাবেশটা, এটা মূলত শ্রেণী সমবায়। সেক্ষেত্রে কিরকম সমবায়টা করলাম, যে কতগুলো রোধ যদি এমন করে সংযুক্ত করা হয় যাতে প্রথম কোষের ঋণাত্মক প্রান্ত দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্তের সাথে এবং দ্বিতীয় কোষের ঋণাত্মক প্রান্ত তৃতীয় কোষের ধনাত্মক প্রান্তের সাথে এরকম পরপর যদি আমরা যুক্ত করি তাহলে যে সমবায়টা সৃষ্টি হবে সেটাকে বলা হয় মূলত শ্রেণী সমবায়। এই যে সমবায়টা করলাম এটা মূলত তোমার শ্রেণী সমবায়, যে আমরা পরপর সাজাবো, প্রত্যেকটা ঋণাত্মক প্রান্ত তোমার পরবর্তীটার ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকবে। এখন এই সমবায় যদি আমরা করি তাহলে বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা পাবো সেটাই আমরা গাণিতিকভাবে হিসাব করব। তাহলে আমরা একটা বহিস্থ বর্তনীর সাথে সংযোগ দিই। আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়েছি এই কারণে যে এখানে মনে করো অনেকগুলো n সংখ্যক আমরা কোষ নিলাম। প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল নিলাম E এবং অভ্যন্তরীণ রোধ নিলাম R এবং বহিস্থ রোধ নিলাম ক্যাপিটাল R। সেক্ষেত্রে পুরো বর্তনী সম্পূর্ণ হলো। এখন যদি আমরা সুইচ অন করে দেই তাহলে তড়িৎ প্রবাহ চলবে বর্তনীর এই দিক থেকে, তোমার এই দিকে তড়িৎ প্রবাহ চলবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। আমরা আরো ধরে নিলাম এখানে যেন n সংখ্যক কোষ নিলাম। তো এখানে আমরা শুরুতে তড়িৎ প্রবাহ যদি বের করতে যাই তাহলে মোট তড়িৎচালক বল বের করব, মোট তুল্য রোধ বের করব।
তাহলে এই বর্তনীতে তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল ইএস শ্রেণীতে, ইএস যদি শ্রেণীতে কোষগুলো সংযুক্ত থাকে তাহলে মোট তড়িৎচালক বল হবে ওই সবগুলো কোষের সমষ্টির সমান। মোট তড়িৎচালক বল হবে সবগুলো কোষের সমষ্টির সমান। সেক্ষেত্রে এই জায়গায় n সংখ্যক কোষ রয়েছে, তাহলে ES আসবে NE। তাহলে আমরা মোট তড়িৎচালক বল পেলাম। এরপরে আমাদের অভ্যন্তরীণ রোধ আছে কত? মোট অভ্যন্তরীণ রোধ, মোট অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ RS ইজ ইকুয়াল টু, এখানেও খেয়াল করো সব রোধগুলো তোমার শ্রেণীতে রয়েছে, সেক্ষেত্রে শ্রেণীতে রোধ সংযুক্ত থাকলে আমরা সেখানেও মোট রোধ পাই সবগুলো সমষ্টির সমান। তাহলে এখানেও আমরা পাবো NR। সুতরাং তুল্য রোধ, তুল্য রোধ আসবে, তুল্য রোধ, তুল্য রোধ আসবে হলো এই R প্লাস এইটা, কেন ওই NR বহিস্থ বর্তনীর সাথে সিরিজে রয়েছে। সেটা আমরা পিছনের ক্লাসে শিখেছি যে অভ্যন্তরীণ রোধ বহিস্থ রোধের সাথে সব সময় শ্রেণীতে সংযুক্ত থাকে। তাহলে তুল্য রোধ আসবে, এটা আমরা মোট লিখতে পারি, মোট তুল্য রোধ তোমার R প্লাস NR। আমরা বর্তনীর তড়িৎচালক বল পেলাম এবং বর্তনীর মোট তুল্য রোধ পেলাম। এখন এখানে তড়িৎ প্রবাহ যদি আমরা IS দ্বারা প্রকাশ করি, যেহেতু শ্রেণী এর জন্য IS দিলাম, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখতে পারি IS মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই তোমার মোট রোধ। তার মোট তড়িৎচালক বল হয়েছে তোমার NE ডিভাইডেড বাই হলো মোট রোধ R প্লাস NR। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যে যদি সিরিজ কানেকশনে থাকে কোষগুলো তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আসবে হলো NE ডিভাইডেড বাই R প্লাস NR। আমরা সমীকরণটি পেলাম। এবার আসো এই সমীকরণ দিয়ে আমরা শিখব যে কোন শর্তে এইটা বেশি ফ্রুটফুল হয় বা ফলপ্রসূ হয় এবং কোন শর্তে তোমার ফলপ্রসূ হয় না, সেটা আমরা শিখব। সেটা মূলত অনুধাবনের প্রশ্ন। আমরা সাথে সাথে গাণিতিক সমস্যা সমাধানের জন্য সূত্র বের করব, আর যতদূর সম্ভব আমরা অনুধাবনের বিষয়গুলো শিখে নেব। তাহলে এই সমীকরণ থেকে আমরা আর কি কি জানতে পারি খেয়াল করো। আমরা সমীকরণটা একটু লিখি। IS ইকুয়াল হইছে NE ডিভাইডেড বাই R প্লাস NR। এক নম্বর শর্ত, যদি R is very very greater than NR হয়, যদি এটা হয় আর কি, খেয়াল করো, যদি বহিস্থ রোধ, এই বহিস্থ রোধ যদি স্মল r গুলোর সমষ্টির থেকে অনেক বড় হয়, তাহলে এই অংশটুকে আমরা তোমার নেগলেক্ট করতে পারি, তাহলে বাতিল করে দিতে পারি, যেহেতু নগণ্য মান এই কারণে বাতিল করে দিতে পারি। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাই কি, IS ইকুয়াল হলো তোমার N E বাই, এটুকু বাদ দিয়ে দেব, E বাই R। সেক্ষেত্রে E বাই R এটি কিন্তু একটা কোষের তড়িৎ প্রবাহ, যেহেতু তড়িৎচালক বল বাই রোধ একটা কোষের তড়িৎ প্রবাহ, তাহলে এখানে আসছে কি N ইনটু একটি কোষের তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমরা যদি N সংখ্যক লাগাই, তাহলে তোমার একটা কোষে যা পাবো টোটাল প্রবাহ মাত্রা আসবে n সংখ্যক গুণ। এর মানে আমি যতগুলো কোষ লাগাবো তত গুণ আমি তড়িৎ প্রবাহ পাবো।
এর মানে দাঁড়াইলো যদি বহিস্থ রোধ বেশি হয় তাহলে আমরা যদি এই বর্তনী থেকে বেশি প্রবাহ মাত্রা পেতে চাই তাহলে অবশ্যই সিরিজ কানেকশনে দেব। তার কারণ হচ্ছে আমরা যতগুলো কোষ এই জায়গায় সংযুক্ত করব ততটি কোষের প্রবাহ মাত্রা আমরা পাবো, তাই এটা বেশ ফলপ্রসূ হবে। তাহলে আমরা কখন শ্রেণীতে সংযোগ দেব কোষকে? অবশ্যই বহিস্থ রোধ যদি বেশি হয় তাহলেই আমরা কোষগুলোকে শ্রেণীতে সংযোগ দেব। এরপর উল্টো কথা যদি বলি, 2 নম্বর কন্ডিশন, সেক্ষেত্রে দেখো যে আর ইজ যদি ভেরি ভেরি লেস দ্যান এনআর হয়, তাহলে আর অনেক ছোট হলে আর কে আমরা নেগলেক্ট করব। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি পাই? IS = তোমার E/R। এখানে আর বাদ দিয়ে দিলাম আর এখানে n কাটা যাবে E/R। এটা মূলত একটি কোষের প্রবাহ, এটা হলো একটি কোষের প্রবাহ। তাহলে বহিস্থ রোধ ছোট হলে আমরা এখানে n সংখ্যক কোষ সংযুক্ত করলেও আমাদের কোনো লাভ হয় না, তার কারণ হলো আমরা একটা কোষেরই প্রবাহ পাই। সো বহিস্থ রোধ যদি ছোট হয় আমরা সিরিজ কানেকশন দেব না, এখানে তোমার প্রবাহ মাত্রা কমে যাবে। আমরা বেশি পেতে চাইলে অবশ্যই আমরা এই কন্ডিশনে আমরা সিরিজ কানেকশনটা দেব। তো গেল যে কখন সিরিজ কানেকশনটা ফলপ্রসূ হয়, কখন ফলপ্রসূ হয় না সে সম্পর্কে আমরা জানলাম এই সমীকরণের মাধ্যমে। এবার আসো আমরা পর্ব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি রকম? যে আমরা কতিপয় কোষ নেব, আমরা এখানে কতগুলো কোষ দিলাম, খেয়াল করো কিভাবে আমরা সংযোগ দিলাম। সবগুলোর পজিটিভ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা সংযোগ দিলাম, সবগুলোর নেগেটিভ প্রান্ত আর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযোগ দিলাম। এরকম যদি সংযোগ দেই তাহলে এই সমবায়কে তোমার সমান্তরাল সমবায় বলা হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? কতিপয় কোষকে যদি এমনভাবে সংযুক্ত করি যাতে কোষের ধনাত্মক প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং ঋণাত্মক প্রান্তগুলো অপর একটি নির্দিষ্ট বিন্দুতে পরপর তোমার নির্দিষ্ট বিন্দুতে তোমার সংযুক্ত থাকে, তাহলে এই সমাবেশকে বলা হয় সমান্তরাল সমাবেশ বা সমবায়। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝলাম যে আমরা সংযোগ দেব এভাবে। এখন এরকম সংযোগের ক্ষেত্রে বর্তনীতে যদি দিয়ে দেই তাহলে প্রবাহ মাত্রা কেমন হবে সেটা শিখবো গাণিতিকভাবে। সেজন্য আমরা এই সমবায়কে বহিস্থ বর্তনীর সাথে সংযোগ দিয়ে দিই। বহিস্থ বর্তনীর রোধ দিলাম, বহিস্থ বর্তনীর রোধ আর, এবং এখান থেকে তড়িৎ প্রবাহ চলবে এইদিকে এবং এই। প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল দিলাম হলো ই, অভ্যন্তরীণ রোধ দিলাম আর। প্রতিটি কোষে আমরা ধরে নিলাম এখানে n সংখ্যক কোষ আমরা সংযোগ করলাম,
প্রত্যেকটার তড়িৎচলক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর। আমরা প্রবাহ মাত্রা বের করার জন্য এখানেও মোট তড়িৎচলক বল বের করব এবং মোট অভ্যন্তরীণ রোধ বের করে মোট তুল্য রোধও বের করব বর্তনীর। অতঃপর আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করব। তো এখানে মোট তড়িৎচলক বল, মোট তড়িৎচলক বল, তড়িৎচলক বল এখানে আমরা যেহেতু প্যারালাল কানেকশন ইপি দেব, ইপি ইকুয়াল টু, এখানে যে জানার বিষয়টা সেটা হলো যে আমরা শ্রেণী থেকে বলছিলাম মোট তড়িৎচলক বল হবে সমবায়ে সংযুক্ত সমস্ত কোষগুলোর সমষ্টির সমান। আর এই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে যতগুলো কোষ থাকবে তোমার মোট তড়িৎচলক বল হবে যে কোনো একটি সমান, এটাই নিয়ম। সেক্ষেত্রে যে কোনো, যেহেতু সবাই তোমার প্রান্তগুলো নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত আছে, সুতরাং তড়িৎচলক বল হবে যে কোনো একটি সমান। তাহলে আমাদের একটা আছে কত ই, তাহলে ইপি ইকুয়াল টু ই পেলাম আমরা। এবার হলো রোধগুলো সমান্তরালে সংযুক্ত আছে, তাহলে আমরা অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ বের করব। তাহলে তুল্য রোধ অভ্যন্তরীণ রোধের, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ আরপি ইকুয়াল টু 1/r প্লাস 1/r ডট 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 n তম পদ, এইটা ইনভার্স। তো সেক্ষেত্রে জায়গায় আসবে হলো n/r, এইটার ইনভার্স সমান সমান আসবে হলো r/n। তাহলে আমরা অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ পেলাম। এখন বর্তনীর মোট তুল্য রোধ, বর্তনীর মোট তুল্য রোধ, মোট তুল্য রোধ সমান সমান হবে, যেহেতু এই অভ্যন্তরীণ রোধটা আমরা আগেই বলছিলাম অভ্যন্তরীণ রোধ বহিঃস্থ রোধের সাথে তোমার কেমন থাকে, শ্রেণীতে থাকে। তাহলে শ্রেণীতে থাকলে r প্লাস r/n পেলাম আমরা তুল্য রোধ। এখন প্রবাহ মাত্রা আমরা আইপি দিয়ে যদি প্রকাশ করি, প্যারালাল কানেকশনের জন্য আইপি, তাহলে লেখা যায় আইপি ইকুয়াল হলো মোট তড়িৎচলক বল ই, মোট তুল্য রোধ হলো r প্লাস r/n। এটাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে লিখি এই সমীকরণটা। আইপি আমরা এটা যদি লসাগু করি তাহলে তোমার আসে হলো NE ডিভাইডেড বাই NR প্লাস R। লসাগু করে এনটার উপরে উঠিয়ে দিলাম। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা চলে তার সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা অনায়াসে তোমার প্রবাহ মাত্রা বের করতে পারবো। এখান থেকে আমরা দেখব কখন আমরা প্যারালাল কানেকশন দিলে পরে প্রবাহ মাত্রা বেশি পাবো, বেশি ফলপ্রসূ হবে, সেটা আমরা শিখব অনুধাবনের জন্য। আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। এখন 1 নম্বর শর্ত, যদি NR ভেরি ভেরি গ্রেটার দ্যান R হয়, তাহলে NR বড়, স্মল আর ছোট। তাহলে স্মল আর ছোট হলে এটাকে নগণ্য মনে করে এটাকে বাদ দেওয়া যায়। তাহলে সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি আইপি ইকুয়াল হলো আর বাদ গেলে তোমার E/R। তাহলে এটাও হলো একটি কোষের প্রবাহ মাত্রা। এর মানে বহিঃস্থ রোধ যদি বড় হয় তাহলে আমরা সমীকরণ থেকে দেখছি যে আমরা প্রবাহ মাত্রা পাবো একটি কোষের প্রবাহ মাত্রা যা হবে সেইটি টোটাল বর্তনী থেকে পাবো। এর মানে সিরিজের উল্টাটা,
সিরিজে বহিস্থ রোধ যখন বড় ছিল তখন আমার প্রবাহ মাত্রা বেশি পেয়েছি, এখন বহিস্থ রোধ বড়, সেখানে আমরা প্রবাহ মাত্রা কম পাই। সুতরাং এই কানেকশন বৃদ্ধির ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে চাই তাহলে ফলপ্রসূ হবে না। মানে বহিস্থ রোধ যদি বড় হয় তাহলে প্রবাহ মাত্রা যদি বেশি পেতে চাই প্যারালাল কানেকশনে দিয়ে কোনো লাভ নেই, কারণ যতগুলোই তুমি সংযুক্ত করো না কেন তুমি প্রবাহ মাত্রা পাবা একটা কোষের প্রবাহ মাত্রা পাবা। এরপর 2 নম্বর কন্ডিশন, যদি n আর ভেরি ভেরি লেস দ্যান স্মল আর হয়, যদি এটা ছোট হয়, বহিস্থ রোধ যদি ছোট হয় তাহলে বহিস্থ রোধ ছোট হলে আমি এটা বাদ দিতে পারি। এটা বাদ দিলে সমীকরণটা দাঁড়াবে হলো n আর IP ইকুয়াল হলো তোমার এটা বাদ দেব n e বাই স্মল আর, যার মানে হলো যে এভাবেও লিখতে পারি আমরা n গুণ একটি কোষের প্রবাহ। তো দেখলাম যে বহিস্থ রোধ যদি তোমার ছোট হয় তাহলে আমরা একটা কোষে যে প্রবাহ পাবো তার n গুণিতক আকারে পাবো, এর মানে যতগুলো কোষ আমরা ব্যবহার করব তত গুণ প্রবাহ মাত্রা বেশি হবে। তাহলে যদি আমরা বেশি প্রবাহ মাত্রা পেতে চাই তাহলে এই কন্ডিশন যদি মেনটেন করে অবশ্যই আমরা সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব। তাহলে আমরা কি শিখলাম, যদি বেশি প্রবাহ মাত্রা সমবায় থেকে পেতে চাই তাহলে বহিস্থ রোধ বড় হলে আমরা শ্রেণী সমবায় দেব, ছোট হলে শ্রেণী সমবায় দেব না। আর যদি বহিস্থ রোধ ছোট হয় তাহলে আমরা সমান্তরাল সমবায় দেব, তাহলে বেশি প্রবাহ মাত্রা পাবো। আর যদি বহিস্থ রোধ বড় হয় তাহলে সমান্তরাল দেব না, মানে শ্রেণীর ক্ষেত্রে এবং সমান্তরালের ক্ষেত্রে উল্টো উল্টি। বহিস্থ রোধ বড় হলে শ্রেণী সমবায় দেব, বহিস্থ রোধ ছোট হলে সমান্তরাল সমবায় দেব। তাহলে এই ক্ষেত্রে আমরা বেশি প্রবাহ মাত্রা পেতে পারি। তাহলে আমরা আজকে কি শিখলাম, কোষের সমবায় কি শিখলাম, প্রকারভেদ সম্পর্কে জানলাম এবং দুইটা প্রকারভেদ শ্রেণী এবং সমান্তরাল সমবায় কিরকম সংযোগ দিতে হয় সেটা শিখেছি। সাথে সাথে আমরা সংশ্লিষ্ট প্রবাহ মাত্রা সমীকরণ শিখেছি এবং কিছু অনুধাবনের প্রশ্ন আমরা শিখলাম। তোমরা ওই সমীকরণের সাহায্যে গাণিতিক সমস্যাগুলি প্র্যাকটিস করবে বাসায়, আর এর ভিতরে যতগুলো অনুধাবন রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। তার আজকে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।